আজকের যাত্রা শুরু হচ্ছে শান্ত নির্জন নাকো গ্রাম থেকে। নীল আকাশের নিচে পাহাড় আর নাকো লেকের সৌন্দর্য যেন বিদায়ের মুহূর্তকেও স্মরণীয় করে তোলে। হিমালয়ের কিছু পথ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, বদলে দেয় ভ্রমণকে দেখার দৃষ্টিভঙ্গিও। যত এগিয়ে যাওয়া যায় ততই মনে হয় প্রকৃতি যেন একের পর এক নিচের অজানা অধ্যায় খুলে দিচ্ছে। এই পথ ধরেই পৌঁছে যাই হাজার বছরের ইতিহাসের সাক্ষী টাবো মনেস্ট্রিতে। এরপর আরও নির্জন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা গিউ মনেস্ট্রি, যেখানে সময় যেন আজও থমকে দাঁড়িয়ে আছে। তারপর অপেক্ষা করছে আরেক বিস্ময়, ধানকার মনেস্ট্রি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই প্রাচীন গুম্ফা আর নিচে স্পিতি নদীর উপত্যকার অপরূপ দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর পথ এগিয়ে যায় স্পিতির হৃদয়ের দিকে। পাহাড় কেটে তৈরি আঁকাবাঁকা রাস্তা, কখনো গভীর খাদ, কখনো স্পিতি নদীর সঙ্গ, আর চারপাশে রুক্ষ অথচ মোহনীয় পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য প্রতিটি মুহূর্তকে করে তোলে অসাধারণ। চলুন শুরু করা যাক এই অসাধারণ পাহাড়ি সফরের আরেকটি স্মরণীয় অধ্যায়। গুড মর্নিং ফ্রম নাকো। আজকে হচ্ছে জুন মাসের 9 তারিখ 2026। আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নয়, আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী। অনেক গরম জলে গার্গিল করছি, অনেক কিছু করছি, কিন্তু ঠিক হচ্ছে না। যাই হোক, নাকোতে আছি, আমাদের স্পিতি ট্যুর চলছে। নাকো বলতে গেলে কিন্নর থেকে যখন আমরা স্পিতিতে প্রবেশ করব তখন মোটামুটি একটা বড় জনপদ, আর কিন্তু খুব একটা বড় জনপদ না রেসপেক্টে, যে কাজার রেসপেক্টে, কিন্তু এখানে প্রচুর থাকার জায়গা আছে। আর আমার এই জুন মাসে এসে মনে হচ্ছে ভারতবর্ষের অর্ধেক লোক বোধহয় স্পিতিতেই আছে। অসম্ভব ভিড়। কাল ডিনার করার পর আমি দাঁড়িয়েছিলাম, তখনও দেখছি বাইকার ঢুকছে, গাড়ি ঢুকছে, কিন্তু তারা কেউ আর জায়গা পাচ্ছে না, পুরো সোল্ড আউট। এখানে যত হোমস্টে আছে সব সোল্ড আউট। আর একটা কথা বলি, এখানে কিন্তু এনার্জি কম লাগছে। একটু দ্রুত হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে মনে হচ্ছে অক্সিজেন কম, এরকম মনে হচ্ছে। আমার তো হচ্ছে, এবং আমার স্টুডেন্টদেরও মনে হচ্ছে। আর ঠান্ডা যদি বলি, এখানে এখন 11 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা লাগছে, কিন্তু ওই রোদ্দুরটা পড়ছে বলে সেইটাকে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। আর এই জনপদটা সম্বন্ধে বলতে গেলে কিছু দূরেই হচ্ছে নাকো লেক, তার পাশেই হচ্ছে মনেস্ট্রি। চারদিকে চোখ তুলে যেদিকে তাকাচ্ছে, এটা ব্যারেন মাউন্টেন, যেখানে গাছপালা তো খুবই কম। এটা একটা কারণ অক্সিজেন ডেফিসিয়েন্সির। তবে একটা জিনিস আমি আপনাদের হলপ করে বলতে পারি, স্পিতি আসার যদি অন্যতম কারণ হয়, যদি কি দেখব সেটাকে যদি পাশে সরাতে পারেন, রাস্তার সৌন্দর্য হচ্ছে এখানকার কি পয়েন্ট, এটা কিন্তু মানে নিন। 2 নম্বর, এখানে কিন্তু সানস্ক্রিন এবং পর্যাপ্ত ক্রিম নিয়ে আসুন, দেখতে পাচ্ছেন আমার এই অবস্থা। 3 নম্বর, শুকনো খাবার ক্যারি করুন। 4 নম্বর, পারলে অক্সিজেন কেন ক্যারি করুন, আমি বলছি না লাগবে, কিন্তু ক্যারি করুন। নাকোতে এসে দেখতে পাচ্ছি জিও এবং এয়ারটেল দুটোরই সার্ভিস ঠিকঠাক। আরেকটা জিনিসও বলবো ক্যারি করতে, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। এখানে কারেন্ট কিন্তু খুব যায়। এখানে দেখতে পাচ্ছি আপনার সৌর বিদ্যুৎ চালিত গিজার আছে, গরম জলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না, কিন্তু ফোন বা আমার গ্যাজেট চার্জ দিতে খুব অসুবিধা হচ্ছে। আমার ড্রোনের ব্যাটারিতে আর বেশি চার্জ নেই, আমি জানি না কি করব, কারেন্ট নেই এখন। যাই হোক, নিচে যাই, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, বাদ বাকি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। ব্রেড বাটার আর ডিমের অমলেট ব্রেকফাস্ট। 10:10 আমরা বেরিয়ে পড়েছি। আমাদের যেটা হচ্ছে একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে আমি আমার হোমস্টে দিয়ে একটা রিল বানাতাম। তার আগে আপনারা এই দিকের ভিউটা দেখুন, আমরা নাকো থেকে বেরিয়ে যাচ্ছি, জাস্ট ভিউ দেখুন। ভগবান, আমি কথা বলি আর আপনারা ভিউ দেখুন, কি সুন্দর ছোট্ট
যেন তুলির এক রূপটান দিয়ে বানানো এক গ্রাম এই নাকো। চারদিকে ব্যারেন মাউন্টেন, ওপরে কোথাও কোথাও স্নো, আর কিছু কিছু ইতিউতি ছড়িয়েছে সবুজের সমাহার। কি সুন্দর লাগছে গো, এই পুরো লাদাখ পুরো। लद्दाख स्पीति सेम है बिल्कुल, হ্যাঁ सेम है लद्दाख সেম और स्पीति। একদম। নাকো ছেড়ে কিছু দূর এগোতেই সামনে আসে স্পিতির অন্যতম পরিচিত মালিক নালা। এই অংশের রাস্তা এখনো বেশ খানাখন্দে ভরা, তাই কিছুটা সাবধানেই এগোতে হয়। তবে এই ছোট্ট চ্যালেঞ্জটুকু পার হতেই যেন বদলে যায় পুরো দৃশ্যপট। সামনে খুলে যায় মসৃণ রাস্তা, আর দুপাশে শুরু হয় পাহাড় আর উপত্যকার এক অপার্থিব সৌন্দর্য। চোখ যতদূর যায় শুধু প্রকৃতির অসাধারণ রূপ। এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে চলতে চলতেই হঠাৎ এক জায়গায় গাড়ি থামিয়ে দিলাম, কারণ এমন দৃশ্য শুধু দেখে চলে যাওয়া নয়, কিছু মুহূর্ত মন ভরে উপভোগ করতেই হয়। আমরা যেমন সিল্ক রুট দেখি বা পাট্টাথু ভ্যালিতে যেরকম দেখি, সেরকমই এখানেও দেখতে পাচ্ছি। এটা মানিকনালা থেকে কিছুটা এগিয়ে এসে আপনারা এই রাস্তাটা পাবেন, এটা জিগজ্যাগ রোড পাবেন। তাঁবু চাওয়ার পথে দুর্দান্ত। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললে সারা জীবন নিজের মনের ফ্রেমে থেকে যাবে। চারদিককার এই মাউন্টেনের ভিউ এক কথায় অনবদ্য। আর ওই দূর দিয়ে বয়ে চলেছে স্পিতি রিভার, এক কথায় টপ ক্লাস। বিগত পর্বের মতো আজকে আমাদের দেখাতে ভুলে গেছিলাম যে আজকে আমরা কারা কারা জার্নি করছি। ওদিকে সুবীর আছে, প্রীতি আছে, আর ওদিকে বকুম আছে, আর পেছনে আছে রনি আর স্বীকৃতি আছে। আর যেটা বারবার করে সবাইকে বলা হচ্ছে, প্রত্যেকে এক ঢোক করে অল্প অল্প করে জল পান করার জন্য। আমাদের স্পিতি ভ্যালি ফ্যামিলি ট্যুর চলছে। আপনারা যদি পরবর্তীকালে আমার সঙ্গে বা আপনারা যদি ঘুরতে যান, আমাকে নিয়ে যেতে চান, এরকম একটা ফ্যামিলি ট্যুর অ্যারেঞ্জ করতে আমি কিন্তু একদমই পিছু ভাববো না। যারা যারা যেতে চান অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আমার পার্সোনাল নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন। আমাদের খুব শীঘ্রই অক্টোবর মাসে সিমলা মানালি কাসল ট্যুর আছে। সেখানে বেশ কয়েকজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। Know when your body feels so tired to get out of bed, you put your heart on a letter to chase it away. Got sun and it's all because of you. Hey, what's gonna give you more time forever? Know what they say, only time will. আমাদের স্পিতি ট্যুর চলছে, আর এবারে স্পিতি ট্যুরে আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে হেরিটেজ ট্রাভেলস, যার সহায়তায় আমরা এবার ট্যুরটা সম্পন্ন করতে চলেছি। বেশ ভালো, এবং ওনাদের চুজ করার অন্যতম কারণ ছিল আমার গুগল রেটিং 4.9 এবং তাদের দীর্ঘদিন হিমাচলে করা ট্যুরিজম ব্যবসার স্বার্থে। অলরেডি একটা সুবিধা আমরা পেয়ে গেছি এক্ষেত্রে, ওনাদের সার্ভিসের নমুনা আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে যে ড্রাইভার দাদাকে ওরা চেঞ্জ করে দিয়েছেন, উনি আমাদের এই ট্যুরের ক্ষেত্রে সহযোগিতা করছিলেন না, সঙ্গে সঙ্গে এই আমন ভাইকে আমাদের সঙ্গে জুড়ে দিয়েছেন ট্রাভেল পার্টনার হিসেবে। আপাতত উনি ফাইন অ্যান্ড ফ্যান্টাস্টিক। 11:10 বাজে আমরা গিউ মনেস্ট্রি যাবো, তার আগে সামদু বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু একটা রিভারের কনফ্লুয়েন্স আপনারা দেখতে পাবেন। দেখুন, আমার বাঁদিক দিয়ে আসছে স্পিতি রিভার, ঠিক আছে, আর আমার ডান দিক দিয়ে এই দিক দিয়ে আসছে এটা হচ্ছে পারাং রিভার, যার কনফ্লুয়েন্স হয়েছে এই সামদু বলে যে জায়গাটায়। আর এখানে 300 টাকা করে চার্জ দিচ্ছে পার গাড়ি। এখানে কোনো একটা সিন্ডিকেট আছে, হয়তো গ্রামের কোনো সিন্ডিকেট, তারা এই চার্জটা নিচ্ছে। সান্দু থেকে গিউ মনেস্ট্রির পথে মূল রাস্তা ছেড়ে ঢুকে পড়তেই বোঝা যায় সামনে অপেক্ষা করছে এক অন্যরকম অভিজ্ঞতা। এই পথটা বেশ খানাখন্দে ভরা, কোথাও সরু, কোথাও আবার পাথুরে। তবে রাস্তার অবস্থা যতই কঠিন হোক, চারপাশে সৌন্দর্য যেন সেই কষ্টকেই মুহূর্তে ভুলিয়ে দেয়।
এই নির্জন উপত্যকায় রং বদলানো পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে এগিয়ে চলার অনুভূতি আলাদা। মনেস্ট্রির কাছাকাছি পৌঁছানোর আগেই চোখে পড়ে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামের সরু রাস্তা ধরেই ধীরে ধীরে এগোতে পৌঁছে যাই গিউ মনেস্ট্রির পার্কিং এলাকায়। পাহাড়ের কোলে নির্ভীতে দাঁড়িয়ে থাকা এই মনেস্ট্রিকে প্রথম দেখাতেই মনে হয় যেন সময় এখানে অনেক আগেই থমকে গেছে। মূল হাইওয়ে থেকে এই মনেস্ট্রির দূরত্ব 8 কিলোমিটার। আচ্ছা, যেটা বলা গিউ মনেস্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন, পার্কিং এরিয়া থেকে মোটামুটি হাঁটতে হবে, 5-7 মিনিট হাঁটতে হবে। একটা ইনক্লাইন আছে, তাড়াহুড়ো করবেন না, আর কারণ এখান থেকে এমনিতে অক্সিজেন কম, তাড়াহুড়ো করলে আরো সমস্যা হবে। গিউ মনেস্ট্রি হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির একটি ছোট, শান্ত এবং রহস্যময় বৌদ্ধ গুম্ফা। এটি ভারত তিব্বত সীমান্তের কাছাকাছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,500 ফুট উচ্চতায় অবস্থিত। স্পিতির অন্যান্য বিখ্যাত মনেস্ট্রির তুলনায় এটি ছোট হলেও একটি বিশেষ কারণে সারা বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত। গিউ মনেস্ট্রির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে সংরক্ষিত প্রায় 500 বছরের বেশি পুরনো এক স্বাভাবিকভাবে সংরক্ষিত বৌদ্ধ সন্ন্যাসীর মমি। বিশ্বাস করা হয় এই মমিটি সাংঘা তেনজিন নামে এক বৌদ্ধ ভিক্ষুকের। তিনি ধ্যানের মাধ্যমে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন। তার দেহ কোনো রাসায়নিক ব্যবহার করে মমি তৈরি করা হয়নি। স্পিতির শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে দেহটি স্বাভাবিকভাবেই সংরক্ষিত রয়েছে। 12:25 বাজে আমরা গিউ মনেস্ট্রি দর্শন করবার বেরিয়ে পড়েছি, কিন্তু এখানকার ল্যান্ডস্কেপ অসাধারণ অসাধারণ। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তাবো মনেস্ট্রি। यहाँ से कितना दूर है ताबो মনেস্ট্রি? এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার মতন। গিউ মনেস্ট্রি থেকে এবার বেরিয়ে পড়লাম টাবোর উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা ধরে যতই এগোচ্ছি ততই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। পুরো পথ জুড়েই কখনো আমাদের সঙ্গী হয়ে বয়ে চলেছে স্পিতি নদী, কখনো আবার পাহাড়ের বাঁক পেরিয়ে সামনে খুলে যাচ্ছে একের পর এক অপূর্ব দৃশ্য। রাস্তার কোথাও খানাখন্দ, কোথাও আবার একেবারে মসৃণ, কিন্তু পথের সৌন্দর্যের কাছে এইসব ছোটখাটো অসুবিধা যেন একেবারেই তুচ্ছ। আমার চিড়িয়ার চোখে এই উপত্যকার বিশালতা যেন আরো স্পষ্টভাবে বোঝা যায়। দূরে বরফের ঢাকা পাহাড়ের সারি, তার নিচে সবুজের ছোট ছোট ছোঁয়া, ছড়িয়ে থাকা পাহাড়ি জনপদ, আর তাদের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতেই এক বিশাল ক্যানভাস এঁকে রেখেছে, আর আমরা তারই ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। অবশেষে পৌঁছে গেলাম টাবোতে। তখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2। মনেস্ট্রি ঘুরে দেখার আগেই কাছের একটি ছোট্ট রেস্টুরেন্টে সেরে নিলাম সেদিনের লাঞ্চ। খাবারের তালিকায় খুব বেশি বৈচিত্র্য ছিল না। মোমো, চাউমিন আর কয়েকটি সাধারণ পদ নিয়েই সীমাবদ্ধ ছিল মেনু। তবে খাওয়া শেষ করে বিল মেটানোর সময় একটু অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। মেনু কার্ডে যে দাম লেখা ছিল, বিলে তার চেয়ে বেশি টাকা চাওয়া হয়। বিষয়টি নিয়ে কিছুটা তর্ক বিতর্ক হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই রেস্টুরেন্টের বাইরে ভিডিও আমাদের কাছে নেই, তাই সেটি আপনাদের দেখাতে পারছি না।
যাই হোক, সেই ছোট্ট অভিজ্ঞতাকে পেছনে ফেলে এবার আমরা এগিয়ে চললাম স্পিতি ভ্যালির অন্যতম ঐতিহাসিক ও বিখ্যাত গন্তব্য 1000 বছরের বেশি পুরনো টাবো মনেস্ট্রির দিকে। টাবো মনেস্ট্রি দর্শনের সময় সকাল 9টা থেকে দুপুর 1টা, বিরতির সময় দুপুর 1টা থেকে 2টো, আবার মনেস্ট্রি ওপেন হয় দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। স্পিতি ভ্যালির অন্যতম প্রাচীন এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মকেন্দ্রগুলির একটি হল এই টাবো মনেস্ট্রি। এটি হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার টাবো গ্রামে অবস্থিত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,760 ফুট। এই মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল 996 খ্রিস্টাব্দে, প্রায় 1000 বছর আগে। এটি প্রতিষ্ঠা করেন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত রিনচেন জাংপো। টাবো মনেস্ট্রি পুরোপুরি মাটির দ্বারা তৈরি। এখানে আপনি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন না। টাবো মনেস্ট্রির ভেতরে প্রবেশ করলেই যেন 1000 বছরের ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। এখানে রয়েছে মূল প্রার্থনা কক্ষ, যার নাম সুক লাখাং। এছাড়াও রয়েছে মোট 9টি প্রাচীন মন্দির, 23টি চোরতেন, সন্ন্যাসীদের থাকার কক্ষ এবং বহু শতাব্দী ধরে সংরক্ষিত দুর্লভ ধর্মীয় পুঁথি। মনেস্ট্রির দেয়াল জুড়ে আঁকা প্রাচীন বৌদ্ধ চিত্রকলা ও মাটির তৈরি অসাধারণ ভাস্কর্য আজও এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। মনেস্ট্রির ঠিক ওপরের পাহাড়েই রয়েছে টাবো কেভস। বিশ্বাস করা হয় অতীতে বহু বৌদ্ধ ভিক্ষুক এই গুহাগুলোতে দীর্ঘ সময় ধ্যান করতেন। 3টে বাজে আমরা বেরিয়ে চলেছি যে তার টাবো মনেস্ট্রি থেকে, আর এখান থেকে ধানকার মনেস্ট্রির দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার মতন। গুগল দেখাচ্ছে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট যতদূর মনে হচ্ছে। আর এটাই আজকে আমাদের অন্তিম স্পট হবে, তারপর আমরা চলে যাব কাজাতে হোটেলে। টাবো গ্রাম ছেড়ে বেরোতেই চোখে পড়ল সারি সারি আপেল গাছ। স্পিতির রুক্ষ পাহাড়ের মাঝে এমন সবুজ আপেল বাগান সত্যি এক অন্যরকম অনুভূতি এনে দেয়। আসলে স্পিতি শুধু মনেস্ট্রির জন্যই নয়, এই পথ, এই পাহাড়, এই বিশাল উপত্যকাই এখানকার আসল আকর্ষণ। তাই গন্তব্যে পৌঁছানোর তাড়ার চেয়ে পথের সৌন্দর্য উপভোগ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রকৃতির এই অপার সৌন্দর্য আমাদের আর এগোতে দিল না। এক অচেনা জায়গায় গাড়ি থামিয়ে কিছুক্ষণ চারপাশের দৃশ্য মন ভরে উপভোগ করলাম। পরে জানতে পারলাম এই অপূর্ব জায়গাটির নাম সিচিলিং। আমরা এখনো ধানকার মনেস্ট্রি পৌঁছইনি, তার আগেই কোনো একটা জায়গায় নেমে পড়লাম, তাই তো? আর জায়গাটা এতটাই দুর্দান্ত, না নেমে থাকতে পারলাম না। পাশেই স্পিতি রিভার বয়ে চলেছে। চলুন তাহলে এখানে একবার আমার চিড়িয়াকে উড়িয়ে দেওয়া যাক, দেখা যাক রেজাল্ট কি পাওয়া যায়। স্পিতিকে যদি এক কথায় সংজ্ঞায়িত করতে হয় তবে বলবো এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। নিচে আঁকাবাঁকা স্পিতি নদী, দুপাশের 1000 বছরের ক্ষয়ে তৈরি পাহাড়, দূরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, আর মাঝে মধ্যে সবুজের ছোট্ট জনপদ। এই দৃশ্য শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এই পথে গন্তব্য পৌঁছানোর চেয়ে বারবার থেমে যাওয়ার ইচ্ছেটাই বেশি জাগে। কারণ স্পিতির আসল সৌন্দর্য শুধু কোনো মনেস্ট্রি বা দর্শনীয় স্থানে নয়, লুকিয়ে আছে এই রাস্তা, এই নদী, এই পাহাড়
আর এই অন্তহীন নীরবতার মধ্যে। আমাদের স্পিতি ট্যুর যে আমাদের মধ্যে কতটা আনন্দ দিচ্ছে সেটা জাস্ট আপনাদের দেখাই। দেখুন কি করছে আমার স্টুডেন্টরা, এদিকে দেখো। ওহো, পৌনে 5টা বাজে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ধানকার মনেস্ট্রির একদম যে মেন গেট আছে তার ঠিক সামনে। দেখুন এই যে ধানকার মনেস্ট্রির মেন গেট, তার সামনে। মনেস্ট্রি ক্লোজ, মনেস্ট্রিতে বলছে ওপর থেকে কিছু পাথর ভেঙে ভেঙে পড়ছে বা কিছু মেনটেন্যান্সের কাজ হচ্ছে, দেখুন ওরা করছে। আর এই হচ্ছে কাজ চলছে, যারা কাজ, সেই জন্য মনেস্ট্রি এখন বন্ধ আছে। তো এখানে একজন সেবায়ত ছিলেন, তার সঙ্গে আমার কথা হলো। ওনার কথা অনুযায়ী যেটা হচ্ছে ধানকার মনেস্ট্রির মেন 2-3টে সিগনিফিকেন্ট জিনিস হলো, এই মনেস্ট্রিটা তৈরি হয়েছে পাথর আর কাদা দিয়ে, মানে পুরোটাই মাটির তৈরি, সোজা কথা। এখানে কোনো সিমেন্টের ব্যবহারই হয়নি। 2 নম্বর, এই মনেস্ট্রিটা প্রায় 1000 বছরের পুরনো। এখানে অন্যান্য যে সব নতুন মনেস্ট্রি তৈরি হয়েছে সেখানে আপনারা যদি প্রবেশ করেন দেখবেন যে পিতলের জিনিসপত্র ব্যবহার হয়, প্রদীপটাও পিতলের। কিন্তু এই মনেস্ট্রিতে যেসব বাসনপত্র ব্যবহার হয় সব কিছু মাটির, এবং এখানে প্রদীপও যে ব্যবহার হয় সেটা হাত দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি। আর তো এই কয়েকটা সিগনিফিকেন্ট বলে, এবং বড় যে প্রেয়ার হলে গৌতম বুদ্ধের একটি বড় মূর্তি আছে। আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে এই মনেস্ট্রিতে 4 মুখওয়ালা বুদ্ধদেব আছে। তো ইনি একজন সেবায়ত ছিলেন, তিনি বলেন এইখানে নেই, সেটা হচ্ছে এখান থেকে কাজা রোডে যাওয়ার আগে লালুং বলে একটা জায়গা আছে, সেখানে 4 মুখওয়ালা বুদ্ধদেবের একটি মূর্তি আছে। 4 দিশা মানে 4টে দিককে নির্দেশ করার উদ্দেশ্যে সেখানে ওই বুদ্ধদেবের এরকম মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। যাই হোক, আমি আরও কিছু ইনফরমেশন পেলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এটা তো দেখতে পেলাম না, ভেতরে প্রবেশ করতে পারলাম না, কিন্তু এর সারাউন্ডিং যে ভিউ বা ওপর থেকে যা ভিউ, তা এক কথায় ট্রিমেন্ডাস, টপ ক্লাস। আমি আসার পথে আপনাদের দেখিয়েছি, এবং আরও কিছু দেখানো হয়তো এখনো বাকি আছে, একদম আমার চিড়িয়ার চোখ দিয়ে। ধানকার শব্দটি 2টি তিব্বতী শব্দ থেকে এসেছে। ধাং এর অর্থ হল পাহাড়ের খাড়া প্রান্ত বা ক্লিফ। কার এর অর্থ হল দুর্গ বা কেল্লা। অর্থাৎ ধানকার মানে হল পাহাড়ের চূড়ায় নির্মিত দুর্গ। নামের সঙ্গেই এর অবস্থানের মিলও খুঁজে পাওয়া যায়। একটি খাড়া পাহাড়ের চূড়ায় এমনভাবে নির্মিত যেন দূর থেকে দেখলে মনে হয় মনেস্ট্রিটি যেন পাহাড়ের গায়ে ঝুলে আছে। এই মনেস্ট্রির সামনে দাঁড়ালেই চোখের সামনে খুলে যায় স্পিতি ভ্যালির এক অসাধারণ দৃশ্য। নিচে আঁকাবাঁকা স্পিতি নদী, দূরে পিন নদীর মিলন, আর চারদিকে রুক্ষ পাহাড়ের সারি। অনেকের মতে স্পিতি ভ্যালির অন্যতম সেরা ভিউ এখান থেকেই দেখা যায়। এই মনেস্ট্রিটি 1000 বছরের বেশি পুরনো। এক সময় ধানকার ছিল স্পিতি রাজ্যের রাজধানী। সমুদ্র পৃষ্ঠ থেকে এই মনেস্ট্রির উচ্চতা হল 12,774 ফুট। আজও এই প্রাচীন স্থাপত্য, বৌদ্ধ ঐতিহ্য আর চারপাশের অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য ধানকারকে স্পিতি ভ্যালির অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। ধানকারকে পেছনে ফেলে এবার রওনা দিলাম কাজার উদ্দেশ্যে।
পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমাদের সঙ্গী হয়ে চলছিল স্পিতি আর পিন নদীর অপূর্ব উপত্যকা। প্রতিটি বাঁক যেন নতুন এক বিস্ময় উপহার দিচ্ছিল। রাস্তার ধারে ফুটেছিল ছোট ছোট গোলাপি শিয়া ফুল, যাকে হিমালয়ান ওয়াইল্ড রোজ নামেও চেনা যায়। ইতিহাস বলছে লাদাখের বিখ্যাত সিয়াচেন নামটিও উৎস এই শিয়া ফুল থেকেই। পথে চোখে পড়ল প্রকৃতির আরেক আশ্চর্য সৃষ্টি নিডেল মাউন্টেন। পাহাড়ের বুক থেকে উঠে আসা সূচের মতন এই বিশাল শিলাস্তম্ভ মুহূর্তের মধ্যেই নজর করে নেয়। মনে হয় যেন প্রকৃতি নিজেই হাজার বছরের ধৈর্যে এই ভাস্কর্য গড়ে তুলেছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। সূর্যের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো স্পিতির পাহাড়ের আড়ালে। আমরা পৌঁছে গেলাম কাজায়। সেখানে থেকে আর দেরি না করে রওনা দিলাম আমাদের সেদিনের গন্তব্য কিব্বার গ্রামের দিকে। এভাবেই শেষ হলো স্পিতি সফরের আরেকটি স্মরণীয় দিন। পরের পর্বে আপনাদের নিয়ে চলব কিব্বারের আমাদের থাকার আস্তানায়। পাশাপাশি ঘুরে দেখব স্পিতি ভ্যালির সবচেয়ে আইকনিক কয়েকটি জায়গায়, যেগুলো না দেখলে স্পিতি ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই পরের পর্বটি যেন মিস করবেন না।